আমরা আছি ঝিনাইদহের ঐতিহ্যবাহী ধল সমুদ্র দিঘ এবং এই ঐতিহাসিক স্থানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ঝিনাইদহ 2 আসন আলী আজম মোহাম্মদ আবু বকর। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার আমরা জানি আপনি ঝিনাইদহের জনমানুষের আইডল, বিশেষ করে ঝিনাইদহের যুব সমাজ আপনাকে আইডল হিসেবে মানে। তো স্যার আপনি আপনার সকালটা শুরু করেন কিভাবে, যদি আমাদের একটু জানাতেন স্যার। আলহামদুলিল্লাহ, আসলে একজন মুসলিম হিসাবে আমাদের তো একটা কর্তব্য যে নামাজ আদায় করা। তো আমি ফজরের নামাজ নিকটস্থ মসজিদে জামাতের সাথে আদায় করার মাধ্যমেই আমার সকালটা শুরু করি আমি। আলহামদুলিল্লাহ। এরপর আমি বাসায় এসে কোরআন স্টাডি করি। এটা আমার চিরাচরিত অভ্যাস, একটা ছাত্র জীবন থেকেই গড়ে উঠেছে। আমি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা স্টাডি করার পর এবং হাঁটতে বেরিই। তো হাঁটাহাঁটি শেষ করে হালকা একটু ব্যায়ামও করি। এরপরে বাসায় ফিরে প্রস্তুতি গ্রহণ করে আমার কর্মস্থল কলেজের দিকে রওনা দিই। আলহামদুলিল্লাহ। স্যার স্যার আপনি বললেন যে শরীর চর্চা করেন, এজন্য একটা হাদিস মনে পড়ে গেল। স্যার হাদিসে আসছে একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের থেকে অধিক প্রিয়। স্যার আসলে আপনি যে শরীর চর্চা করেন এটা কি আসলে এই হাদিসের আলোকেই আল্লাহর কাছে শক্তিশালী মুমিন হিসেবে সাব্যস্ত করার জন্যই করেন, নাকি গতানুগতিকভাবে সবাই করছে এজন্য করেন? ভালো একটা কথাই জিজ্ঞেস করছো। আসলে আমি ছোটোবেলা থেকেই খেলাধুলার সাথে জড়িত। আসলে শরীরচর্চা, খেলাধুলো করা ছোটোবেলা থেকেই অভ্যস্ত। তারপরে কর্মজীবনে প্রবেশ করে অবশ্য অনেক ব্যস্ততার কারণে সেরকম সময় সুযোগ পাই না। তারপর দেখলাম যে আসলে শারীরিক এই ডায়াবেটিস, এটা ওটা সেটা অনেকের এই শরীরচর্চার অভাবেই হচ্ছে। তা আমি একজন দেখলাম যে না, আমার অভ্যাস ছিলই। তা সেই হিসাবে আমি এখন হাঁটাহাঁটি, খেলাধুলো, শরীরচর্চা এটা আমি নিজের শরীর ঠিক রাখার জন্যই এটা করি। আর হাদিসটা যথার্থই প্রমাণিত হয় যে আসলে একজন দুর্বল মুমিনের চেয়ে একজন শক্তিশালী মুমিন অনেক শ্রেষ্ঠ। এটা লক্ষ্য করেছ যে ঝিনাইদহতে দেবদার এভিনিউতে অনেকে আমাদের মতো বয়সের লোকজন ওখানে যায়, খেলাধুলো করে, ব্যায়াম করে। তো এটা এটা ভালো একটা দিক যে আসলে মানুষ তো অনেক অসুস্থ থাকে, তো এখন এই শরীর চর্চার দিক অনেক সচেতন হচ্ছে দেখছি। এটা একটা ভালো দিক। এখানে একটা কৌতূহলের জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন আর কি করতে চাচ্ছি। সেটা হলো, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই রাজনীতি যারাই করে তাদের অন্য কোনো পেশা থাকে না, বেশিরভাগ মানুষেরই। তো তাদের আসলে ব্যক্তিগত কর্মস্থলের কোনো পরিচয় থাকে না। তো সেক্ষেত্রে স্যার আপনার কোনো আইডেন্টিটি বা আপনার নিজের কোনো কর্মস্থলের পরিচয় আছে কিনা স্যার? এটা তো আসলে তোমার একটু জানা থাকা দরকার। এটা তো একটা কৌতূহলের বিষয় যে আমি আগেই প্রশ্নের জবাবে কিন্তু শেষের দিকে আমি বলেছি যে আমি প্রস্তুতি নিয়ে আমার কর্মস্থল কলেজের দিকে যাই। অবশ্যই আমার কর্মস্থল আছে একটা কলেজ, সে কলেজে আমি চাকরি করি। বদরগঞ্জ ডিগ্রি কলেজ 10 মাইলে আমার কলেজটা অবস্থিত। আমি সে ছাত্র জীবন শেষ করার পরই ওই কলেজেই কর্মরত আছি। বর্তমানে আমি সেখানে ইংরেজি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করি। আর রাজনীতির ক্ষেত্রে যে কথাটা বলছো, আসলে রাজনীতি করার অধিকার সবারই আছে আমি মনে করি। তবে পেশা না থাকা এটা আমাদের দেশে একটা ব্যাড একটা টেন্ডেন্সি হিসেবে গড়ে তুলেছে। দেখা যায় যে যাদের পেশা থাকে না, তা রাজনীতিবিদদের পেশা না থাকলে তারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। তা এটা আমি ঠিক মনে করি না, প্রত্যেকেরই পেশা থাকা উচিত একটা। স্যার আসলে অত্যন্ত চমৎকার একটা বিষয়, আমার খুব ভালো লাগলো। আসলে আমি নিজেও জানতাম না যে আপনি যে ইংলিশে আপনার অনার্স মাস্টার্স, মানে এই জিনিসটা আমি সবে মাত্র 2-1 মাস মতন আপনার এটা জানতে পেরেছি। আপনি ইংলিশে পড়ার পরেও আল্লাহ তাআলা আপনার এই যে সুরত, আপনার যে দর্শন, এই যে সুন্নতি দর্শন, এইটা কিভাবে সম্ভব হয়েছে যদি স্যার আমাদের একটু বলতেন। আমি বরাবরই স্কুল, কলেজ
বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া আমি করছি, আমি মাদ্রাসায় কোনো দিন পড়াশোনা আমি করি নাই। আসলে এটা আমার একটা পারিবারিক ঐতিহ্য, আমাদের একটা দিনী পরিবারেই আমার একটা জন্মগ্রহণ। তো সেখান থেকেই কোরআন হাদিস চর্চা করার একটা অভ্যাস গড়ে উঠেছে। এরপরে বড় হয়ে সংগঠনের মানে ইসলামী ছাত্র শিবিরের সন্ধান পাই। তো সেখান থেকেই কোরআন হাদিস স্টাডি করার একটা প্রবণতা গড়ে ওঠে। আর এই কোরআন অধ্যয়নেই আমাকে এই পথে নিয়ে আসে। আর আমার লেখাপড়া স্বাভাবিকভাবেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। আমি ছাত্র জীবন বরাবরই কোরআন স্টাডি করি এবং কোরআন স্টাডি আমাকে এই পথ দেখিয়েছে। এবং বাংলাদেশ জামাত ইসলামীর আসলে একজন প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অন্য যে কোনো পেশার হতে পারে, সবাই কিন্তু কোরআন স্টাডি করে এবং তারা যে পেশার হোক সে কিন্তু ইসলামী আন্দোলনে অবদান তার মতো সে রাখে। স্যার, আমরা সর্বশেষ আপনার কাছে আরেকটি কোশ্চেন করতে চাই। সেটা হলো, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে দেখতে পাই একই দলের রাজনীতি করছে, অথচ দুই গ্রুপের সংঘর্ষে বিভিন্ন আহত নিহতের খবর পাওয়া যায়। আমরা বিভিন্ন স্যাটেলাইট, টিভি চ্যানেল, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে আমরা দেখতে পাই খবরগুলো। তো স্যার, আমার কাছে আপনার প্রশ্নটা হচ্ছে, আপনার কর্মীদের সাথে আপনার সম্পর্কটা কেমন স্যার? শেষে ভালো প্রশ্নটাই করেছো। আসলে আমাদের সম্পর্কটা দিনই সম্পর্ক। আমার বা আমাদের কর্মীদের সাথে আমাদের মধুর সম্পর্ক থাকে। এই সম্পর্কটা দিনই সম্পর্ক। আসলে সাধারণভাবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে, দলীয় কর্মীদের ভিতরে গ্রুপিং, মারামারি, হানাহানি, এটা আমাদের ভিতরে নাই। কারণ হচ্ছে এখানে আমরা কোনো দুনিয়ার স্বার্থে আমরা রাজনীতি করি না। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যেই আমাদের নেতারাও আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এখানে রাজনীতি করে, কর্মী বাহিনীও আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে রাজনীতি করে। যার ফলে এখানে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া কারণ নাই। যার ফলে আমাদের ভিতরে মধুর সম্পর্ক আছে সকল স্তরে, কারোর সাথে কারো হানাহানি, দ্বন্দ্ব, মারামারি নাই। এটাই বাংলাদেশ জামাত ইসলামীর সৌন্দর্য, আর এটাই একটা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে আছে বাংলাদেশে। হ্যাঁ, এটাও লক্ষ্য করেছো যে আমরা আসলে সারাদিনের কর্মব্যস্ততা শেষে এক জায়গায় আমাদের কর্মীদের নিয়ে এক জায়গা হই, সেখানে আমরা একটু চা পান করি, একসাথে মুআমালাত আমরা একটু এটা প্রদর্শন করি, আর সাথে আমাদের কর্মীরা একে অপরের জন্য দোয়াও করি। এবং রাতের অন্ধকারে আল্লাহর কাছেও নেতারা কর্মীদের জন্য, কর্মী নেতাদের জন্য দোয়া করে। এটাই সৌন্দর্য আমাদের। জি স্যার, অনেক ধন্যবাদ আপনার কিছু ব্যক্তিগত তথ্য আমাদের কাছে শেয়ার করার জন্য। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আগামীতে আবারও কোনো এপিসোড নিয়ে আপনাদের মাঝে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।